মানুষ যতই দূরে যাক, তার ভেতরে কোথাও একটা অদৃশ্য টান রয়েই যায় নিজের জন্মভিটের প্রতি। সময় বদলায়, ঠিকানা বদলায়, প্রজন্ম বদলে যায়, কিন্তু ভিটে মাটির সঙ্গে, স্মৃতির সঙ্গে আর বংশের সঙ্গে সেই অদৃশ্য সম্পর্ক চিরদিন একই রয়ে যায়। নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে, একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আজ আপনাদের শোনাব আমাদের সবার প্রিয় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে একটি অনন্য রচনা, বংশলতিকার সন্ধানে। চলুন শুরু করা যাক। সন্ধ্যার কিছু আগে নীরেন ট্রেন থেকে নামল। তার জানা ছিল না এমন একটা ছোট্ট স্টেশন তাদের দেশের। কখনো সে বাংলাতে আসেনি, এর আগে একমাত্র কলকাতা ছাড়া। নীরেনের দাদামশাই রায়বাহাদুর শ্যামাচরণ গাঙ্গুলি তাকে বলে দিয়েছিলেন, বাংলাদেশের পল্লীগ্রামে গিয়ে সে যেন জল না ফুটিয়ে না খায়, মশারি ছাড়া না আসে, নদীর জলে না স্নান করে তোলা জলে স্নান করে। নীরেনের স্বাস্থ্যটি বেশ চমৎকার। ডাম্বেল মুগুর ভেজে শরীরটাকে সে বেশ শক্ত করে তুলেছে। বড়লোকের দৌহিত্র, অভাব অনটন কাকে বলে জানে না। মনে নীরেনের বিপুল উৎসাহ, চোখের স্বপ্ন এখনো কাঁচা, সবুজ। একটা লোক প্ল্যাটফর্মের প্রান্তে দাঁড়িয়ে প্ল্যাটফর্মে সাজানো দুর্বা ঘাসের ওপর গরু ছেড়ে দিয়ে গরুর দড়ি হাতে দাঁড়িয়েছিল। নীরেনের আহ্বানে সে কাছে এলো। নীরেন বললে, রামচন্দ্রপুর কত দূর জানো? লোকটা বললে, কেন জানবো না, মেটিরি রামচন্দ্রপুর তো, এখান থেকে ঝাড়া 3 কোষ পথ। 3 কোষ? হ্যাঁ বাবু। কনে যাবেন সেখানে? বাণিজ্যে বাড়ি। তা যান বাবু, এই পথ দিয়ে চলে যান। নীরেনের কাছে একেবারেই নতুন। এই আসন্ন সন্ধ্যায় মাঠের মধ্যের পথ দিয়ে সে যাবেই 3 ক্রোশ দূরের গ্রামটিতে। ওই মাঠের মধ্যে কত মাটির ঘরে ভর্তি পাড়াগাঁয়ের পাশ কাটিয়ে তাকে যেতে হবে। মাত্র 26 বছর বয়স যার, দুনিয়া তার পায়ের তলায়। সে অস্ট্রেলিয়ার মরুভূমিতে স্বর্ণখনির সন্ধানে বের হতে পারে। সে উত্তর মেরু অভিযানে 1 ঘন্টার নোটিসে যোগ দিতে পারে। মাত্র একটা সুটকেসের মধ্যে টুথব্রাশ আর তোয়ালে পুরে। চৈত্র মাস। স্টেশনের পেছনে মাঠের ধারে একটা বড় নিম গাছ। ফুটন্ত নিম ফুলের ভুরভুরে সুবাস বাতাসে। নিম গাছ অবশ্য তাদের আলিগড়েও আছে, কিন্তু এমন রহস্যময়ী অজানা সন্ধ্যা মাঠের প্রান্তে তার জীবনে কটা নেমে এসেছে। নীরেন জানে, যদিও সে দিল্লি আর আলিগড়ে মানুষ, একবার কানপুরে এসে ভেবেছিল প্রায় বাংলাদেশের কাছেই এসে পড়েছি বুঝি। পাঞ্জাবের অসম জল হাওয়ায় তার শরীর গড়ে উঠেছে। হয় ভীষণ শীত, নয়তো দুর্দান্ত গরম। 132 ডিগ্রি উত্তাপের হাওয়া গা হাত পা পুড়িয়ে বইছে। সেখানে গ্রীষ্মের দুপুরে বসে বসে বাদশাহী তয়খানা আর সুন্দরী ইরানিদের স্বপ্ন লুর আগুনে ঝলসিয়ে যায়। নীরেন মাঠের মাঝখানের পথ বেয়ে হনহন করে হেঁটে চলল। দূর মাঠের প্রান্তে চাঁদ উঠেছে। নিশ্চয়ই আজ পূর্ণিমা, নতুবা সন্ধ্যার পরে চাঁদ উঠবে কেন? 2খানা গ্রাম পথে পড়ে। রাস্তার ধারে দাঁড়িয়ে গ্রাম্য লোকেরা দেখছে। একজন বললে, কনে যাবা? রামচন্দ্রপুর। বাড়ি কনে? কলকাতা। কলকাতা বলাই সহজ, কারণ আলিগড় বললে এরা কিছুই বুঝবে না। কিছু দূর গিয়ে আরেকটা ক্ষুদ্র পল্লী। নীরেন্দ্র নাম জিজ্ঞেস করল। রাস্তার ধারেই একটা পুরনো কোঠা বাড়ি, গোটা 2 নারকেল গাছ, 2টো বড় ধরনের গোলা নারকেল গাছটার তলায়।
জনা ৫-৬ লোক গোলার কাছে উঠানে বসে তামাক খেতে খেতে কথাবার্তা বলছে। নীরেনকে দেখে বললে, বাড়ি কোথায়? কলকাতায়। এদিকে কোথায় যাওয়া হবে? রামচন্দ্রপুরে। তারা পরস্পর চাওয়াচাই করলে। বললে, এই রাত্রিরই সেখানে যাতে পারবেন না? নীরেন বললে, কেন? ৩ কোষ পথ এখান থেকে, তাছাড়া গরমকাল, মাঠের পথ, সাপকোপের ভয়। তা কার বাড়ি যাবা রামচন্দ্রপুর? বাণুজ্যে বাড়ি। কোন বাণুজ্যে বাড়ি? সে গায়ে ব্রাহ্মণ তো নেই। এক বুড়ি আছে না? আছেন বটে এক মা ঠাকরুন, ওই বাঁওড়ের ধারে গোলা বাড়িতে থাকেন। তা তিনি আবার মাঝে মাঝে তার জামাইয়ের বাড়িতে যান কিনা, দেখুন আছেন কিনা। সেখানে পৌঁছতে নীরেনের বড্ড রাত হয়ে গেল। গ্রামটিতে চারিধারে বাঁশবন আর আমবনের নিবিড় ছায়া। প্রথমেই গোয়ালাদের পাড়া, তারপর বড় মাঠ একটা, গোটা 2 বড় পুকুর, শ্যাওলায় আর কচুরি পানায় ভর্তি। পথের ধারে একটা খড়ের ঘরে তখনও টিমটিম করে আলো জ্বলছিল। নীরেনের প্রশ্নের উত্তরে একটি লোক উত্তর দিল, সেই গ্রামই রামচন্দ্রপুর বটে। বাণুজ্যে বাড়ির বুড়ি? হ্যাঁ, আর একটু আগে ওই বাঁওড়ের ধারে সারি সারি নারকেল গাছওয়ালা বড় 8চালা খড়ের ঘর। নীরেন বাড়ি খুঁজে বের করল। বড় একখানা 8চালা ঘরের পাশে ছোট্ট রান্নাঘর, সেখানে আলো জ্বলছিল। নীরেন উঠানে দাঁড়িয়ে ডাকল, বাড়িতে কে আছেন? একটি বৃদ্ধা টেমি হাতে বাহিরে এসে বললে, কে ডাকে? আমি। কে বাবা তুমি? আমাকে কি চিনতে পারবেন? আমি আলিগড় থেকে আসছি। বুড়ি টেমিটা একটু উঁচু করে তুলে ধরে নীরেনের মুখ দেখবার চেষ্টা করলে। তার মুখে কৌতূহল আর সন্দিগ্ধতার রেখা। হাতের তালু চোখের উপর আড় করে ধরে আলো থেকে চোখ বাঁচাবার ভঙ্গি করে আরো 2-1 পা এগিয়ে এসে বললে, কে বাবা? আমার বাবার নাম রাজকৃষ্ণ মুখুজ্জে। বুড়ি আপন মনে বিড়বিড় করে বললে, রাজকেষ্ট? রাজকেষ্ট? আমার পৈতৃক বাড়ি ছিল গড়মুকুন্দপুর। আমার ঠাকুরদাদার নাম তারিণীচরণ মুখুজ্জে। আমার মায়ের বাপের বাড়ি ছিল সামতাবেড়ে। মায়ের নাম ছিল অমিয়বালা। ও, এখন বুঝলুম, তুমি আমার মেয়ের সইয়ের ছেলে। হ্যাঁ দিদিমা, এসো এসো ভাই, গতকালের কথা সব। তোমাদের মুখ দেখে মরবো এইটুকুই বোধহয় ছিল অদেষ্টে, আর সবাই ছেড়ে গিয়েছে বাবা, এই শুধু আমি পড়ে আছি। সইমা কোথায়? সে তো আজকাল এখানে থাকে না, সে থাকে তার শ্বশুর বাড়ি, এই পাশের গা। আমি তার সঙ্গেই দেখা করতে এসেছি। তা বাবা, আজ রাত্রিরে এখানেই থাকো, কাল যে ওখন সকালে। এখান থেকে 2 কোষ। এই যে বললেন পাশের গা, মধ্যে মাদারহাটির মাঠ আর জলা পড়ে যে ভাই, 2 কোষের বেশি ছাড়া কম হবে না। নীরেন হাত পা ধুয়ে ঠান্ডা হয়ে বসল। এ যেন নতুন জগতে সে এসে পড়েছে। এমন দেশে সে কখনো আসেনি। যে দেশে তার জন্ম, সে দেশে এত বন জঙ্গল কেউ কল্পনাও করতে পারে না গ্রামের মধ্যে। নতুন ধরনের গাছপালা, অসংখ্য পাখির কলকাকলি, বনফুলের মৃদু সৌরভ। বুড়ির রান্না শেষ হতে রাত 10টা বাজল।
কেবল সোঁদা সোঁদা মাটির গন্ধ বের হওয়া ল্যাপা পোঁছা মাটির ঘরের দাওয়ায় কলার পাতা পেতে বুড়ি তাকে খেতে দিল। রাঙা আউশ চালের ভাত, পেঁপের ডালনা, সোনা মুগের ডাল, উচ্ছে ভাজা, আলু ভাতে, ঘন আওটানো সর পড়া দুধ, 2টি পাকা কলা, 1 দলা আখের গুড়ের পাটালি। অদ্ভুত রান্না বুড়ির হাতের। আলিগড়ের পশ্চিমা পাচকের হাতের রান্না খেয়ে সে আজীবন অভ্যস্ত। এমন চমৎকার রান্নার সঙ্গে তার পরিচয় ছিল না। উচ্ছ্বসিত প্রশংসার সুরে সে বললে, এমন রান্না কখনো খাইনি দিদিমা। শুনতাম বটে বাংলার পাড়া গাঁয়ের রান্নার কথা, কিন্তু এ যে এমন চমৎকার তা ভাবতে পারিনি। বুড়ি হেসে বললে, রান্না করতে পারতেন আমার শাশুড়ি, তার কাছেই সব শেখা। ডাক সাইটে রাঁধুনি ছিলেন 8খানা গাঁয়ের মধ্যে। বুড়ির কথার মধ্যে যশোর জেলার টান নীরেনের বড় ভালো লাগলো। শুয়ে শুয়ে উঠানের নারকেল গাছগুলোর পাতার কম্পন দেখতে দেখতে নীরেন ভাবছিল, এই তার স্বদেশ, তার অতি প্রিয় স্বদেশ। এই তার মায়ের জন্মভূমি, পিতার জন্মভূমি, পূর্বপুরুষদের জন্মভূমি। কেন এতকাল সে মাতৃভূমি ভুলেছিল? ভাগ্যের দোষ। সে কি জানতো এত সৌন্দর্য বাংলার রাত্রির অন্ধকারে, গন্ধ ভরা অন্ধকারে? পাখির ডাকের মধুর তান সে হিমালয়ে শুনেছে, আলমোড়ায় ল্যান্সডাউনে শুনেছে। তার ধনী মাতামহের সঙ্গে কয়েকবার সে সেসব জায়গায় গিয়েছিল। দেবতা আত্মা নগাধিরাজ মাথায় থাকুন, মাথায় থাকুক ক্যামেলস ব্যাকের অপূর্ব দৃশ্য, মুসৌরির অতুলনীয় গিরিশোভা। এখানকার পক্ষীকুলের সুমিষ্ট কাকলি যেন বহু পরিচিত বিগত দিনের প্রিয়জনের বার্তা বহন করে আনে। কতদিনের ঘরোয়া কাহিনী এদের সঙ্গে জড়িত। বুড়ি বললে, ঘুম হচ্ছে না বুঝি ভালো গরমে? পাখা নেবা একখানা? না দিদিমা, নতুন জায়গা বলে ঘুম হচ্ছে না, গরমে নয়। তাই এবার ঘুমিয়ে পড়ো তো ভাই। হ্যাঁ দিদিমা। হ্যাঁ ভাই বলো। আমার বাবাকে আপনি দেখেছিলেন? না ভাই, আমার তো কোথাও যাতায়াত ছিল না, তবে শুনেছি তার কথা, দেখিনি কখনো। তোমাদের গাঁ ছিল তো? হ্যাঁ, গড়মুকুন্দপুরে। নাম শুনেছি, তবে যাইনি সেখানে। সকালে উঠে বুড়ি বললে, হ্যাঁ ভাই, তোমরা শহরের লোক, সকালে কি খাও? নীরেন হেসে বললে, যা খাই তাই কি দিতে পারবেন দিদিমা? যা। ও আমার পোড়া কপাল, ও সব যে কখনো খাইনি ভাই, ও সবের পাটও নেই। একটু বেলের শরবত করে দিই। ডোবার ধারের বেল গাছটায় কাল 2টো পাকা বেল পেয়েছিলুম ভাই। চায়ের বদলে বেলের শরবত, উপায় কি, খেতেই হলো তাকে। বুড়ি বললে, তা তুমি কি মনে করে এসেছিলে ভাই? সেই কথাটা বলাই নীরেনের পক্ষে শক্ত। সে যে জন্য এসেছে প্রিয় পৈতৃক পল্লীগ্রামটিতে, বৃদ্ধা কি সে কথা বুঝতে পারবে? সে বললে, বেড়াতে এলাম দিদিমা। এর আগে কখনো আসনি? না দিদিমা। দুপুরের আগেই তার যাওয়ার ইচ্ছে ছিল এখান থেকে, কিন্তু বুড়ি ছাড়লে না। দুপুরের পরে রোদ অত্যন্ত চড়ল, বেলা 4টের আগে বের হওয়া সম্ভব হলো না। যাবার সময় বুড়ি তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করল, এসো এসো ভাই, তোমার সইমার সঙ্গে দেখাশোনা করে আবার এখানে আসবে কিন্তু, ভুলে যেও না ভাই। আচ্ছা আচ্ছা,
এসো। আধ ঘন্টার মধ্যেই নীরেন এসে মাদারহাটির মাঠ ও জলার মধ্যে পড়ল। প্রকাণ্ড বিল, পদ্মফুল ফুটে থই থই করছে। পদ্মের পাতার ভিড়ে জল দেখা যায় না। একদিকে একটা অন্তরীপ মতন স্থানে অনেকগুলো বড় বড় গাছ। নীরেনের ইচ্ছা হলো ওই গাছগুলোর তলায় সে কিছুক্ষণ বসে বিশ্রাম করে। এই সুন্দর জলাভূমি যেন কাশ্মীরের ডাল বা উলার হ্রদের মতোই শোভাময়। কিন্তু এসব স্থানে ট্যুরিস্ট ব্যবসায়ীদের ঢাক পেটানোর শব্দ নেই। সুতরাং এমন সুন্দর একটা সৌন্দর্যময় স্থানে কখনো কেউ আসে না। সইমাদের গ্রামটাতে জঙ্গল তত নেই। ব্রাহ্মণ পাড়ায় অনেকগুলো কোঠা বাড়ি, প্রায় সব চাষি গৃহস্থ, বড় বড় গোলা উঠানে, গোয়াল বাড়ি ভর্তি গরু। একজনের উঠানে দোতলা বাড়ি তৈরি হচ্ছে। উঠানের বাতাবি লেবু গাছের তলায় মজুরেরা দুমদাম শব্দে সুরকি ভাঙছে। নীরেন সেখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা, চক্রবর্তীদের বাড়ি যাব কোন দিকে? একজন বললে, কোন চক্রবর্তী? অনেক চক্রবর্তী আছে এ গায়ে। ভুবনমোহন চক্রবর্তী? ও সেই ও পাড়ায়, ওই তেঁতুল গাছের পাশের রাস্তা দিয়ে চলে যান। আধ ঘন্টা পরে সে সইমাকে প্রণাম করে তার প্রদত্ত পিঁড়িতে বসে কথাবার্তা বলছিল। নীরেন দেখল সইমার বয়স খুব বেশি নয়। মাথার চুল এখনো এক গাছিও পাকেনি, বরং বেশ ফর্সা দোহারা চেহারা। একসময় যে ইনি সুন্দরী ছিলেন এখনো দেখলে বোঝা যায়। সইমা চোখের জল ফেললেন, অনেক আশীর্বাদ করলেন। পাকা বেলের শরবত, মুগের ডাল ভেজানো আর আখের গুড় খেতে দিলেন। সইমাকে পেয়ে নীরেন যেন হারানো মায়ের সান্নিধ্য বহুদিন পরে অনুভব করল। সে সইমাকে কখনো দেখেনি আগে। সইমা কিন্তু তাকে দেখেছিলেন সে যখন 2 বৎসরের খোকা তখন। প্রৌঢ় মহিলার বহু পুরনো দিনের শোক স্মৃতি উথলিয়ে উঠল আজ তাকে পেয়ে। এমন কত লোকের নাম করতে লাগলেন যাদের কথা মায়ের মুখে আলিগড়ে নীরেন শুনত বাল্যকালে। কত বাল্যস্মৃতি জাগানো নামাবলী, দেশের ঘরের সব লোকেদের নাম। বেঁচে আছে কেউ কেউ এখনো, তবে বেশিরভাগই মারা গিয়েছে। সইমা বললেন, তোর মুখে সইয়ের মুখ যেন মাখানো রয়েছে। নীরেন হেসে চুপ করে রইল। সই বড় সুন্দরী ছিল। গ্রামের কাজকর্মে যখন সেজেগুজে নেমন্তন্ন খেতে কি বিয়ে থাওয়াতে জল সইতে যেত, তখন লোকে দুদণ্ড চেয়ে দেখত। ইদানিং রোগে শোকে আর কিছু ছিল না চেহারাটা। এখান থেকে চলে যাওয়ার পরে আর কখনো দেখা হয়নি সইয়ের সঙ্গে। সে কতদিন হবে রে নীরু? নীরেন মনে মনে হিসেব করে বললে, তা প্রায় 23-24 বছর হলো। সই মারা গিয়েছে কদিন? বেশি দিন না, বললাম যে 5 বছর হবে। তাহলে সই বেঁচে থাকলে এই 45 বছর বয়স হতো। তা হবেই, আমারও বয়স হলো 26। আপনার ছেলেও তো আমার বয়সই হবে না সইমা? সইমা আঁচলে চোখ মুছে বললেন, কোথায় ছেলে বাবা? সে ফাঁকি দিয়ে চলে গিয়েছে অনেক কাল। রাত্রে নীরেন খেতে বসেছে। সইমা সামনে বসে খাওয়ার তদারক করছেন। নীরেন বললে, আপনার আর দিদিমার রান্না সমান, এমন রান্না অনেক দিন খাইনি। তোর মাও ভালো রাঁধত রে। যখন কপাল পুড়ল, এ দেশ থেকে সেই যে পশ্চিমে চলে গেল, তখন সে কি কান্না! বলে, সই, তোর সঙ্গে কি আর দেখা হবে? এই যাওয়াই আমার শেষ যাওয়া। সে ভাগ্যিমানি স্বর্গে চলে গেল, আমি রইলাম পড়ে। নীরেন হেসে বললে,
আপনি না থাকলে আজ কার মুখ চেয়ে এখানে আসতাম বলুন তো সইমা। সইমা দুধের বাটি নীরেনের সামনে রেখে পাখার বাতাস দিয়ে দুধ জুড়াতে জুড়াতে বললেন, তোকে যত্ন করবার দিন যখন আমার ছিল তখন তো এলি নে। এখন কি আছে সইমার বল, কি দিয়েই বা তোকে যত্ন করব রে? হ্যাঁ রে, এতদিন পরে কি মনে করে এলি ঠিক করে বল তো। বলি সইমা, আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন। জানেন, আমি 2 বছর বয়সে বাংলা ছেড়ে গিয়েছিলাম। সে তো খুব জানি। আর কখনো এদেশে আসিনি এর মধ্যে। তাও তো জানি। এতকাল পরে মায়ের আর বাবার বাক্সের কতগুলো পুরনো চিঠি পড়লাম সেদিন। পড়ে মনটা বড় ব্যাকুল হলো জন্মভূমি দেখবার জন্য। সেসব চিঠিতে আপনার নাম আছে, আমার এক পিসিমার নামও আছে। আমি বাবাকে কখনো দেখিনি। তার সম্বন্ধে, আমার ঠাকুরমার সম্বন্ধে আরও অনেক নাম আছে আমার এক পুরনো খাতার মধ্যে। তা সকলের সম্বন্ধে আমার জানবার বড় ইচ্ছে হলো। আমি জ্ঞান হয়ে পর্যন্ত মামার বাড়ির সকলকে দেখে আসছি, বাপের বাড়ির বা নিজের বংশের খবর রাখিনি। সেই সব খুঁজে পেতে বার করব বলেই এলুম। ও মা, আমার কি হবে গো? কোথাকার পাগল ছেলে দেখো। না সইমা, আপনি ভেবে দেখুন আমার মনের অবস্থা। আমার 26 বছর বয়স হয়েছে, কিন্তু এ পর্যন্ত আমাদের বংশের কোনো খবর রাখিনি, বাপের বাড়ির কোনো লোকের কথা জানি নে। অথচ আমার ভয়ানক ইচ্ছে জানবার। আপনি হয়তো ভাববেন এ আবার কি। আমার কিন্তু সইমা ঘুম হয় না এইসব ভেবে, সত্যি বলছি। আপনি আমায় বলে দিন তো কিভাবে আমি তা করতে পারি। আমি তো কাউকে চিনি নে, বাংলার ছেলে, কিন্তু কোনো খবর রাখি নে দেশের। সব বলে দেব, এখন খেয়ে শুয়ে পড়ো দেখি দুষ্টু ছেলে আমার। নীরেন হাসল। অনেকদিন পরেই যেন হারানো মাকে ফিরে পেয়েছে, সেই ধরনেরই হাসি সইমার মুখে। ভাগ্যিস সে এসেছিল। শ্যামল বাংলা মা যেন সইমার মূর্তিতে তাকে সস্নেহে অভ্যর্থনা জানাচ্ছেন। চৈত্র মাসের রাত্রি, হু হু দক্ষিণা হাওয়া খোলা জানলা দিয়ে বইছে। কি একটা ফুলের তীব্র সুবাস বাতাসে। নীরেন বাংলার অনেক গাছপালা চেনে না, কিন্তু তার কি ভালো লাগে এইসব পল্লীগ্রামের আগাছা জঙ্গল। আজ 2-3 দিন মাত্র এদের সাথে পরিচয়, তবুও মনে হয় যেন কতদিনের নিবিড় ঘনিষ্ঠতায় তার শিরা উপশিরার রক্তের সাথে আবদ্ধ এদের প্রাণস্পন্দন। এইসব বনস্পতির সাথে সেও একদিন তার প্রিয় জন্মভূমির এই মাটিতেই জন্মেছে। সে একটা খাতা সঙ্গে করে এনেছে। খাতাখানা তার পিতামহ গদাধর মুখোপাধ্যায়ের নিজের হাতে লেখা। তাদের গ্রামের কত প্রাচীন দিনের তুচ্ছ গ্রাম্য ঘটনা এতে কেন যে তার পিতামহ টুকে রেখেছিলেন তিনিই বলতে পারতেন। ক্ষুদ্র এক অখ্যাত পল্লীগ্রামের প্রাচীন ইতিহাসে কার কি ফল? অমন কত গ্রাম, কত অগুন্তি গ্রাম বাংলাদেশে। কে জানতে চাইছে তাদের ইতিহাস? গরজি বাকার। আজ রাত্রে আলোর সামনে বসে খাতাখানা সে খুলে দেখল। সইমা তার বিছানা দেখিয়ে চলে গিয়েছেন। ঘরে সে একা। মাটির ঘর, ছোট জানালা, কাঠের গরাদ। জানলার বাইরে একটা কি গাছে থোকা থোকা গাদা গাদা ফুল ঝুলছে। কতগুলো ফেটে তাদের ভেতরকার রাঙা রাঙা বিচি বের হয়েছে। দিনু মানেই নীরেন লক্ষ্য করেছিল। খাতার পাতায় লেখা আছে 22শে চৈত্র 1272 সাল। এইটুকু পড়েই নীরেন অবাক হয়ে যায়। কত কালের কথা! 1272 সালেও পৃথিবী এমনই সুন্দর ছিল, এমনই বসন্ত নামত এ পাড়া গাঁয়ের বনের বুকে, এমনই কোকিল ডাক।
এইটুকু পড়েই নীরেন অবাক হয়ে যায়। কত কালের কথা! 1272 সালেও পৃথিবী এমনই সুন্দর ছিল, এমনই বসন্ত নামতো এই পাড়া গাঁয়ের বনের বুকে, এমনই কোকিল ডাকতো রাত্রে দিনে। সে তখন ছিল কোথায়? কোন অতীত দিনের কাহিনী এসব? মনে পড়ে আলিগড়ে তাদের দোতলার পড়ার ঘরে বসে এই ডায়েরির পুরনো তারিখগুলো সে পড়ে বিস্মিত হতো। কিন্তু তার চেয়েও অনেক বেশি বিস্ময় রহস্যের অনুভূতি আজ তার মনে। তারপর লেখা আছে, আজ রামলোচন রায়ের প্রথম পক্ষের স্ত্রী ওদের আমবাগানে হারাধন মুস্তফির সাথে ধরা পড়লেন। এটা নিয়ে আজ জ্যাঠামশাইদের চণ্ডীমণ্ডপে সারা দিন ডামাডোল চলছে। রামলোচনের স্ত্রী বলেছেন তিনি নির্দোষী। আমের গুটি ঝড়ে পড়ছিল, তাই কুড়োতে গেছিলেন। হারাধন মুস্তফির কথা তিনি কিছু জানেন না। আজ রামলোচন রায়ের স্ত্রীকে দেখেছি। বয়স হলেও চেয়ে থাকতে ইচ্ছে করে। খুব সুন্দরী, সোনা কুমোরের বউ এর কাছে দাঁড়াতেই পারে না। নীরেন এই ডায়েরিটুকু পড়ে কতবার মনে মনে হেসেছে। পিতামহ গদাধর মুখুজ্জে বহুকাল সাধনোচিত ধামেই সম্ভবত প্রস্থান করেছিলেন। নীরেনের মায়ের বিবাহ তখনও হয়নি। সে পিতামহের কার্যের সমালোচনা করছে না, তবুও মনে হয় এই কুম্ভকার বধূটির এইখানে উল্লেখের কারণ কি? বিশেষ করে ঠাকুরদায়ের নাম করলেন কেন? গ্রামের সুন্দরী শ্রেষ্ঠা বলে? না, হায় রে 1272 সাল! আর রামলোচন রায়ের নিরপরাধা সুন্দরী পত্নী, যিনি নির্জন দুপুরে বাগানে আমের গুটি কুড়াতে গিয়ে হারাধন মুস্তফির সঙ্গে নিজের নাম যোগ করবার সুযোগ দিয়ে মিথ্যা কলঙ্ক কুড়িয়েছিলেন, একদিন প্রায় 80 বছর পূর্বের এক সুমধুর কোকিল মুখরিত পুষ্প সুবাস আমোদিত প্রেমোচ্ছল বসন্ত দিনে। কোথায় তিনি? আর কোথায় বা তার রূপের প্রতিদ্বন্দ্বী সোনা কুম্ভকারের রূপসী বধূ? আজ এইসব পল্লীগ্রামের মাটিতে তাদের নাম নিশ্চিহ্ন হয়ে মুছে যেত, যদি না তার পরোপকারী পিতামহ গদাধর মুখুজ্জে এত ঘটা করে উক্ত বধূদ্বয়ের ইতিহাস তার ডায়েরিতে নিঃস্বার্থভাবে লিখে রাখতেন। হাসি পাবার কথাই তো। নীরেন ডায়েরি বন্ধ করে শুয়ে পড়ল। কিন্তু আজ রাত্রে তার বংশের পূর্বপুরুষেরা যেন ভিড় করে আশেপাশে তাদের অদৃশ্য অস্তিত্ব জ্ঞাপন করছেন। তাদের ইতিহাস ভালো করে জানবার জন্যই তো সে এত কষ্ট করে বাংলাদেশে তাদের জন্মভূমি অঞ্চলে এসেছে এতকাল পরে। তারা ঘুমোতে দেবেন না। সকালে সইমা ডেকে ঘুম ভাঙালেন। ও নিরু, ওঠ বাবা, বেলা ঝাঁ ঝাঁ করছে যে। নীরেন ধর্মর করে বিছানার উপর উঠে বসল। সইমা বললেন, তোর আবার চা খাওয়ার অভ্যেস আছে না? ছিল তো সইমা, এখানে কি করি উপায় তাই ভাবছি। ভাবতে হবে না, এখানে না হলেও চলবে। তা কি হয় বাবা, দেখি, যার যা অভ্যেস। না সইমা, কিছু চেষ্টা করতে হবে না, তাহলে কিন্তু আমি দুঃখিত হব। সইমা কিছু না বলে চলে গেলেন। কিন্তু আধ ঘন্টা পরে এক পেয়ালা ধুমায়িত চা এনে তার সামনে রাখলেন এবং একটা বাটিতে এক বাটি মুড়ি। রায়বাড়ি থেকে চা চেয়ে এনেছেন, সেখানে বাড়ি শুদ্ধ সবাই চা খায়। নীরেন চা পেয়ে মনে মনে খুশি হল। মুখে বললে, কেন বলুন তো এসব, পরের বাড়ি থেকে আনতে যাওয়া। তোর মা থাকলে করতো না? তা কি জানি, করতো রে, করতো। শুনবি তোর মায়ের কথা? হ্যাঁ বলুন না। তোর মা বড্ড শান্ত ছিল। মাকে আমি দেখেছি, শান্ত ছিলেন সবাই বলতো। একবার
সই আর আমি নাইতে গিয়েছি ঘাটে। সাঁতার দিয়ে দুই সই মিলে নদীর মাঝখানে গিয়েছি। এমন সময় ঘাট থেকে কে চেঁচিয়ে বললে, নদীতে কুমির এসেছে। আমরা তো তাড়াতাড়ি ঘাটের দিকে এগুচ্ছি। এমন সময় সইকে আমি ভয়ে জড়িয়ে ধরলাম। সই যত বলে ছাড়ো ছাড়ো, দুজনে ডুবে যাব, আমি ততই ভয়ে সইকে জড়াই। নীরেন রুদ্ধ নিঃশ্বাসে বললে, তারপর? তারপর আর কি, দুজনেই বেঁচে উঠলাম। একখানা নৌকো আমাদের এই অবস্থায় দেখতে পেয়ে ছুটে এলো। তখন আপনারা এক গ্রামেই থাকতেন? হ্যাঁ রে, নইলে আর সই বলবো কি করে, পাগলা ছেলে আর কি। কথাটা নীরেন সন্ধেবেলা তার ডায়েরিতে লিখে রাখে। গ্রাম্য জীবনের কোনো কথা বাদ দিতে চায় না। মরু পর্বত ভেদ করে সুদূর পাঞ্জাব থেকে ছুটে আসা তবে কি জন্য? সইমার শ্বশুর বাড়ি এটা, কিন্তু একটি দেওরপো ছাড়া এখানকার বাড়িতে কেউ থাকে না। দুইটি দেওর বাইরে চাকুরি করে, সেখানেই পরিবার নিয়ে থাকে। যে দেওরপো এখানে আছে ওটি পিতৃমাতৃহীন অনাথ, জ্যাঠাইমার কাছেই মানুষ হচ্ছে। জ্যাঠাইমা ভালোবাসেন। দেওরপোর নাম কানু। কানু নীরেনকে খুব ভালো চোখে দেখেনি। এই দুর্মূল্যের বাজারে ইনি আবার কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলেন রে বাবা? কেন রে বাবা, যে 3 বিশ ধান হয়েছিল ইনি এখানে আসলেন, তাতে এবার কদিন যায় কে জানে। জ্যাঠাইমাও দেখছি নিরু বলতে অজ্ঞান। কানু এসে বললে, যাত্রা দেখতে যাবেন? কি যাত্রা? এই দিঘি গোনাই যাত্রা। সে আবার কি? দেখবেন ক্ষণ, দিন দিকি 1 টাকা চাঁদা। নিরু 1 টাকা বের করে কানুর হাতে দিল। গোনাই যাত্রার আসরে বসে নীরেন যাত্রা তত দেখেনি যত সে এই সুন্দর রাত্রিটা আর যাত্রার আসরের পরিবেশের কথা চিন্তা করেছে। যেখানে যাত্রার আসর সেটা ছোট্ট একটা মাঠ, তার চারিপাশে বন জঙ্গল। একদিকে বনের প্রান্তে একটা কামারের দোকান, সেখানে এখনো হাপরে আগুন জ্বলছে। বাঁশের খুঁটিতে পাল টাঙানো হয়েছে। পান বিড়ির দোকান বসেছে। চাষা লোকে যাত্রা দেখতে এসে পানের দোকানের সামনে ভিড় করেছে। একটা মুচুকুন্দ চাঁপার গাছতলায় ফুল পড়ে বিছিয়ে আছে, বাতাসে মুচুকুন্দ চাঁপার সুবাস। একটা গ্রাম্য মেয়ে ছিল, গোনাই বিবি, তারই সুখ দুঃখের কাহিনী। নীরেনের পক্ষে এমন বিশেষ কিছু নয়, কিন্তু যারা শ্রোতার দল তাদের সারা রাত্রি জেগে দেখবার বস্তু। ভ্রাতার বিরহে কাতরা তরুণী গোনাই বিবির সে করুণ গান অনেকের চোখে জল এনে দিল। ও বছিরে বছিরে রে, বইটা হাতে নিলি রে। নীরেন ভাবছিল বহুদূরের লিপুলেক গিরিবর্তে বরফ গলেছে। দলে দলে ঝব্বুর পিঠে বোঝাই দিয়ে যাত্রীরা চলেছে মানস সরোবরে আর কৈলাসের পথে। গুরুলা মান্ধাত্তার তুষারাবৃত শৃঙ্গে সায়ান্ন দিনের সূর্য কিরণে সোনার রং ধরেছে। তার দাদামশাইয়ের বন্ধু করালীচরণ মজুমদার সস্ত্রীক এই মাসের শেষে মানস সরোবরে রওনা হবেন। সঙ্গে যাবেন নীরেনের দিদিমা আর বড় মামিমা, আর বাড়ির গোমস্তা নাদু চক্রবর্তী। আলিগড় থেকে আলমোড়া, আলমোড়া থেকে ধারচুলা, ধারচুলা থেকে লিপুলেক পাস, লিপুলেক থেকে মানস সরোবর। সে নিশ্চয়ই যেত ওখানে থাকলে, কিন্তু সেজন্য তার দুঃখ নেই। বাংলাতে সে এসেছে মাতৃভূমির সঙ্গে নিবিড় পরিচয়ের সন্ধানে। গাছপালার পাখির কাকলির মধ্যে দিয়ে সে পরিচয় দিনে দিনে ঘনিষ্ঠ হয়ে উঠছে। ওই মুচুকুন্দ চাঁপার ফুল যেন কতকাল পূর্বের কোন বিস্তৃত অতীত শৈশব দিনে
তার অজ্ঞাত সারে একদিন সৌরভ বিতরণ করেছিল। মায়ের মুখের সঙ্গে ওই দিনটার ছন্দ একই তারে গাঁথা হয়ে রয়েছে তার মনের বীণায়। পরদিন গ্রাম্য নদীর ধারে একটা বড় নিম গাছের তলায় সে এসে দাঁড়ালো। এখানেই শেষ হলো আজকের গল্প। আমাদের উপস্থাপনা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক আর পরবর্তী গল্পের জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প একান্তে।